প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমি তোমাদের সাথে পদার্থবিজ্ঞান প্রথম পত্রের কাজ শক্তি এবং ক্ষমতা অধ্যায়ের গতিশক্তি এবং গতিশক্তির সাথে রিলেটেড কাজ শক্তির উপপাদ্য নিয়ে আলোচনা করব। আলোচনার শুরুতে আমরা গতিশক্তি সম্পর্কে একটু জানার চেষ্টা করব। চলো আমরা একটু দেখি যে এই যে গতিশক্তি, এই গতিশক্তিটি কী। যখনই একটা বস্তু গতিশীল হবে, গতির কারণে সেই বস্তুটি কিছু শক্তি অর্জন করে। গতির কারণে বস্তু যে শক্তি অর্জন করে সেটি কিন্তু হচ্ছে গতিশক্তি। যখনই একটা বস্তু একটা নির্দিষ্ট বেগে চলতে থাকবে, তখন এই বস্তুটি যদি অন্য কোনো বস্তুর উপরে ধাক্কা খায়, তাহলে সে অন্য বস্তুর উপরে কিন্তু বল প্রয়োগ করতে পারে, এবং এই বল প্রয়োগ করার কারণে ওই বস্তুটি যখন সরণ হয়, তখন ওই বস্তুটি দ্বারা কিছু কার্য সম্পাদিত হয়। অর্থাৎ একটা গতিশীল বস্তু অন্য একটা বস্তুর উপরে সে কাজ করতে পারে। তাহলে গতিশক্তিকে কিন্তু আমরা এইভাবেও বলতে পারবো যে একটা বস্তু গতির কারণে কাজ করার যে সামর্থ্য অর্জন করে তাকে গতিশক্তি বলা হয়। চলো এখানে একটা ভিডিও দেখে নিই। তোমরা অনেকে হয়তো বা ক্যারাম খেলার সাথে অভ্যস্ত। এখানে দেখতে পাচ্ছ একটি স্ট্রাইক দ্বারা আমরা একটা স্থির গুটিকে টার্গেট করে এই স্ট্রাইকটিকে যখন আমরা গতিশীল করে দিয়েছি, তখন সেই স্থির গুটিটি কিন্তু নতুনভাবে গতিশীল হয়েছে। অর্থাৎ এই স্ট্রাইকটি স্থির বস্তুর উপরে একটি বল প্রয়োগ করেছে। সেই বল প্রয়োগ করার কারণে এই স্থির গুটিটি কিন্তু গতি অর্জন করেছে, অর্থাৎ বস্তুটি স্থির গুটিটি একটি সরণ করেছে। অর্থাৎ আমরা তাইলে বলতে পারবো যে এই স্ট্রাইকটি গতির কারণে কিছু কাজ করতে পেরেছে। এই যে স্ট্রাইকটি গতির কারণে কাজ করার একটি সামর্থ্য অর্জন করেছে, এটি কিন্তু হচ্ছে স্ট্রাইকের গতিশক্তি। ভিডিও শুরুতে তোমরা একটি গতিশীল গাড়িকে দেখতে পেয়েছিলে। আসলে এটি দেখানোর মূল উদ্দেশ্য ছিল যে গতিশক্তিটা বোঝানো। তো এখন আসো আমরা একটু দেখি যে এই গতিশক্তিকে আমরা কিভাবে প্রকাশ করি। এই গতিশক্তির সমীকরণ হচ্ছে E = ½mv²। এই গতিশক্তির মান এই সমীকরণ অনুসারে আমরা বলবো যে বস্তুর যে বর আছে সেই বরের উপরে নির্ভর করে। যদি তোমরা এই বরটাকে দ্বিগুণ করে দাও, তাহলে কিন্তু এই গতিশক্তিটাও দ্বিগুণ হয়ে যাবে। যদি আমরা বরটাকে 4 গুণ করি, তাহলে গতিশক্তি 4 গুণ হবে। ঠিক সেমভাবে আমরা দেখতে পাচ্ছি যদি বরটাকে স্থির থাকে আর ব্যাগটা যদি পরিবর্তন হয়, অর্থাৎ ব্যাগটাকে যদি বর স্থির রেখে দ্বিগুণ করে ফেলি, যেহেতু ব্যাগের বর্গ আছে এখানে, অর্থাৎ দ্বিগুণ করলে তুমি যে গতিশক্তি পাবে সেটা পাবে 4 গুণ। যদি আমরা 3 গুণ করি ব্যাগকে বর স্থির রেখে, তাহলে আমরা যে গতিশক্তি পাবো সেটা হবে 3 স্কোয়ার হচ্ছে 9, অর্থাৎ আমরা 9 গুণ গতিশক্তি পাবো। এইভাবে আমরা ব্যাগ যত বেশি বাড়াবো, বর স্থির রেখে গতিশক্তিও তত বেশি হবে। দ্বিতীয় একটি সমীকরণ আছে এখানে দেখো, E = p²/2m। অর্থাৎ এই সমীকরণে তুমি যে পি দেখতে পাচ্ছ, এটি হচ্ছে মূলত একটি ভরবেগ, যেখানে আমরা ভরবেগ সমান আমরা জানি p হচ্ছে mv। এখান থেকে তুমি b বের করলে হবে p/m। অর্থাৎ আমাদের কোনো কোনো ক্ষেত্রে হয়তো বা ভরবেগ দেওয়া থাকবে। যদি ভরবেগ দেওয়া থাকে, তাহলে সরাসরি আমরা এই দ্বিতীয় সমীকরণ ব্যবহার করে বস্তুর গতিশক্তি বের করতে পারবো। তুমি চাইলে ভরবেগ থেকে b বের করে 1 নং সমীকরণের সাহায্যে কিন্তু গতিশক্তি বের করতে পারবে। আচ্ছা, যাই হোক, দ্বিতীয় সমীকরণটি মূলত প্রথম সমীকরণের একটি বিশেষ রূপ মাত্র। কারণ তুমি যদি p = mv বসাও, তাহলেই তুমি পূর্বের সমীকরণটি পেয়ে যাবে। এখন আসো আমরা এই দুটো সমীকরণের সাহায্যে খুব সহজ কিছু ম্যাথ সমস্যা সমাধান করব। তারপরে আস্তে আস্তে আমরা জটিল কিছু সমস্যার সমাধান করে তোমাদেরকে দেখাবো। প্রথমে আমরা যে প্রশ্ন লিখে রেখেছি, 1 নম্বর প্রশ্ন দেখো, এখানে লেখা আছে 4 কেজি ভরের একটি বস্তু 18 কিমি/আওয়ার বেগে চলছে, এর গতিশক্তি কত? এখানে আমরা দেখতে পাচ্ছি বর দেওয়া আছে 4 কেজি, ব্যাগ দেওয়া আছে 18 কিমি/আওয়ার। এই কিলোমিটার/আওয়ার থেকে অবশ্যই আমাকে মিটার/সেকেন্ডে যেতে হবে। সেটার জন্য আমরা কি করেছি দেখো, কিলোমিটার থেকে মিটারে যাওয়ার জন্য 1000 দ্বারা গুণ করা হয়েছে, এবং পার আওয়ার থেকে পার সেকেন্ডে যাওয়ার জন্য আমরা 3600 দ্বারা ভাগ করেছি, এবং ফলাফল হয়েছে 5 মিটার/সেকেন্ড। গতিশক্তি E = হোয়াট? তো তোমরা গতিশক্তির সমীকরণ সবাই জানো যে ½mv²। আমরা বর বসিয়েছি এবং বেগের মান বসানো হয়েছে। ফলাফল হচ্ছে 50 জুল, অর্থাৎ বস্তুটির গতিশক্তি হচ্ছে 50 জুল। খুবই সিম্পল একটি ম্যাথ। দ্বিতীয় আরেকটি ম্যাথ দেখি আমরা এখানে, যে 40 কেজি ভরের একটি ট্রলি 180 জুল গতিশক্তি নিয়ে চলছে, এর বেগ কত হবে? এখানে আমাদের গতিশক্তি দেওয়া আছে এবং সেই সাথে বস্তুটির ভর দেওয়া আছে। আমাকে যেটা বের করতে হবে বস্তুটার বেগ কত। তো E = ½ তাহলে b² হচ্ছে 2k/m। দেখো আমরা সাইড চেঞ্জ করেছি, এখন বেগ সমান হবে √2ek/m। যদি আমি গতিশক্তি বসিয়ে দিই এবং ভরের মান বসিয়ে দিই, তাহলে আমাদের যে বেগের মানটি পেয়েছি সেটা হচ্ছে 3 মিটার/সেকেন্ড। এটা হচ্ছে এই বস্তুটার বেগ। এখন আমরা দ্বিতীয় সমীকরণের সাহায্যে দুটি ম্যাথ সমাধান করব। দেখো, যার প্রথমটি হচ্ছে 0.1 কেজি ভরের একটি বস্তুর ভরবেগ 0.02 কেজি মিটার/সেকেন্ড, এর গতিশক্তি কত? অর্থাৎ এই ক্ষেত্রে আমার ভরবেগ দেওয়া আছে, গতিশক্তি কিভাবে বের করব?
যদি দ্বিতীয় সমীকরণটি ব্যবহার করি তাহলে খুব সহজেই সমাধান করতে পারবো। দেখো আমরা জানি ইকে সমান হচ্ছে p²/2m, যেখানে p এর মান দেওয়া আছে 0.02 কেজি। তো এটি বসিয়ে আমরা হোল স্কোয়ার করেছি এবং নিচে 2 × m, m এর মানও দেওয়া আছে। আমরা গতিশক্তি পেয়ে গেছি 2 × 10⁻³ জুল। তুমি চাইলে কিন্তু প্রথম সমীকরণের সাহায্যে এই ম্যাথটিকে সমাধান করতে পারতে। সেই ক্ষেত্রে তোমাকে ব্যাগ বের করে নেওয়া লাগবে। ব্যাগ বের করে যদি আমরা প্রথম সমীকরণে বসাই তাহলে গতিশক্তি বের করতে পারবো। এখন আরেকটি প্রশ্ন আসো দেখি এখানে, যে 0.1 কেজি বড় একটি বস্তুর গতিশক্তি দেওয়া আছে আর বর ব্যাগ বের করতে হবে। তো আমরা যেহেতু বস্তুর বর দেওয়া আছে, আমরা কিন্তু প্রথম সমীকরণের সাহায্যে ব্যাগ বের করে তার বর বেগ এই সমীকরণ থেকে বের করতে পারতাম। কিন্তু আমরা যেহেতু আরেকটি সমীকরণ বরবেগের সাথে গতিশক্তির সম্পর্ক জানি, ইকে সমান p²/2m, অতএব আমরা এই সমীকরণটি ব্যবহার করে বরবেগ হচ্ছে p সমান হবে √2 EkM। এখন ইকের মান দেওয়া আছে, বড় দেওয়া আছে, আমরা কিন্তু বরবেগ পেয়ে গেছি 0.02 কেজি মিটার পার সেকেন্ড। তো আশা করি এই যে আমরা যে 4টি ম্যাথ সমাধান করেছি, এই ম্যাথগুলোতে প্রত্যেকটাতে কিন্তু আসলে এখানে যে রাশিগুলো ছিল সবগুলোর মান সরাসরি দেওয়া ছিল এবং আমার কাছে অন্য একটি মান বের করতে বলা হয়েছে। আমরা খুব সহজে ম্যাথটি সমাধান করতে পেরেছি। এখন আমরা কিছু সমস্যার সমাধান করব যেখানে এই ব্যাগটি দেওয়া থাকবে না, অর্থাৎ তোমাকে আগে ব্যাগ বের করতে হবে। ব্যাগ বের করার পরে তোমার গতিশক্তি অথবা বরবেগ অথবা প্রয়োজনীয় কিছু চাওয়া হবে, যেগুলো তোমাকে বের করতে হবে। এখন আমরা শেষ বেগ বি নির্ণয় করার জন্য দুটি কৌশল শিখব। দেখো, প্রথম যে সমীকরণটি আমি এখানে লিখে রেখেছি সেটি হচ্ছে সময় টি নির্ভর বেগ। এই কথার অর্থ কি, যে অনেক ক্ষেত্রে তুমি দেখবা তোমাদেরকে বলবে যে 1 সেকেন্ড পরে গতিশক্তি কত, 5 সেকেন্ড পরে গতিশক্তি কত অথবা বেগ কত। যখনই সময়ের উল্লেখ থাকবে তখন আমরা বেগ বের করার জন্য এই সমীকরণটি ব্যবহার করব b = u + gt অথবা b = u + at ব্যবহার করব। এখন কখন gt এবং কখন at হবে, এখানে দেখতে পাচ্ছ দুটি বস্তু আছে, একটি p আর একটি q। q বস্তুটি বাধাহীনভাবে উল্লম্বভাবে পতিত হচ্ছে এবং p বস্তুটি একটি তলের উপর দিয়ে পতিত হচ্ছে। যখনই কোনো বস্তু y অক্ষের দিকে অর্থাৎ উল্লম্ব বরাবর বাধাহীনভাবে পতিত হবে এবং তোমাকে সময় দিয়ে বলবে বেগ কত, তখন তুমি এই যে 1 নম্বর সমীকরণ আছে b = u + gt, এই সমীকরণটি ব্যবহার করবে। সবাই এই সমীকরণটি জানো, এখন শুধুমাত্র প্রয়োগ করা শিখতে হবে। আর দ্বিতীয় সমীকরণ তুমি কখন ব্যবহার করবে, যদি আমি বলি এই p বস্তুটির 1 সেকেন্ড পরে গতিশক্তি কত। যেহেতু এই p বস্তুটি হেলানো তল দিয়ে পতিত হচ্ছে, অতএব এক্ষেত্রে আমি জি ব্যবহার করতে পারবো না, কারণ আমরা জানা আছে যে জি হচ্ছে সবসময় y অক্ষের দিকে উল্লম্ব বরাবর কাজ করে। এখন সেক্ষেত্রে আমাকে এ ব্যবহার করতে হবে। এখন হেলানো পথে এ কীভাবে বের করে সেটা আমরা আলোচনা করব। এখানে দেখো আরও দুটি সমীকরণ লেখা আছে, যে দূরত্ব h বা s নির্ভর বেগ। এই কথার অর্থ কি, আমি যদি বলি কিউ বস্তুটির বি বিন্দুতে গতিশক্তি কত। এখন আমরা দেখতে পাচ্ছি কিউ বস্তুটি y অক্ষের দিকে অর্থাৎ উল্লম্বভাবে পতিত হচ্ছে এবং এটা বাধাহীনভাবে পড়ছে। সেই ক্ষেত্রে এ থেকে বি এর যে দূরত্ব 10 মিটার সেটা দেওয়া আছে। যখনই দূরত্ব দেওয়া থাকবে সেক্ষেত্রে তোমরা এই যে b² = u² + 2gh এই সমীকরণটি ব্যবহার করে শেষ বেগ বের করবে এবং সেই বেগের সাহায্যে এখানে যে সমীকরণে দেওয়া আছে e = ½ mv², সেখান থেকে গতিশক্তি বের করবে। দ্বিতীয় সমীকরণটি কোথায় ব্যবহার করব, এই যে সমীকরণটি আমরা দেখতে পাচ্ছি, ধরো এই যে p বস্তুটি আছে এটি কিন্তু একটি হেলানো তলের উপর দিয়ে পতিত হচ্ছে। যদি হেলানো তলের উপর দিয়ে বস্তুটি পড়ে এবং দূরত্ব দেওয়া থাকে, দেখো এখানে দেওয়া আছে 20 মিটার, আমাকে যদি বলা হয় সি বিন্দুতে গতিশক্তি কত। যেহেতু দূরত্ব দেওয়া আছে সেক্ষেত্রে আমরা আগে দূরত্বের সাহায্যে কীভাবে শেষ বেগ বের করতে হয় সেটা শিখে নিব এবং শিখে সেই শেষ বেগ বের করে আমরা গতিশক্তি বের করব। যেহেতু এটা হেলানো তল, এই ক্ষেত্রে তুমি জি এর পরিবর্তে এ ব্যবহার করবে। এখন আসলে আমরা একটু দেখি যে হেলানো তলে কীভাবে এ বের করব। প্রথমে আমরা এই তলটি যদি ঘর্ষণহীন হয় তাহলে কিভাবে এই তল বরাবর ত্বরণ বের করব সেটা আমরা একটু দেখব। দেখো তোমরা এই যে উল্লম্ব রেখাটি দেখতে পাচ্ছ, লাল রেখাটি, এটি হচ্ছে অভিকর্ষ ত্বরণ জি এর দিক। অভিকর্ষ ত্বরণ জি সবসময় খাড়া y অক্ষের দিকে ক্রিয়া করে। এখন এই যে আরেকটি সবুজ রেখা আছে, এটি হচ্ছে এই তলের উপরে লম্ব। এটা যদি 30 ডিগ্রি কোণে হেলানো হয় তাহলে এই যে তলের উপর যে লম্ব আছে এই রেখাটি কিন্তু অবিলম্ব থেকে অর্থাৎ অভিকর্ষ ত্বরণের যে রেখা আছে তার সাথে 30 ডিগ্রি কোণে ক্রিয়া করবে। এটা জ্যামিতিকভাবে প্রমাণ করে দেখানো যায়। এখন এই জিকে আমরা দুইটা লম্ব উপাংশে ভাগ করতে পারবো, যার একটা হচ্ছে দেখো এই যে অবিলম্ব আছে, তলের উপরে অবিলম্ব তার দিকের অংশ। যেহেতু জি এই অবিলম্বের সাথে কোণ তৈরি করেছে, অতএব এই অবিলম্ব বরাবর জি এর যে উপাংশ হবে ত্বরণ হবে এ = সেটা হবে জি cos θ। তোমরা জানো যার সাথে কোণ তৈরি করে সেটা হয় cos,
যে কারণে আমরা এই অবিলম্ব বরাবর জি এর যে উপাংশ সেটা হবে জি কস থিটা, এবং এই অবিলম্বের সাথে এই তলটি কিন্তু আবার লম্ব, এই তল বরাবর যে ত্বরণ হবে সেটা হচ্ছে এ ইকুয়াল টু জি সাইন থিটা। তোমাদেরকে এই কৌশলটি সবার মনে রাখতে হবে যে যদি ঘর্ষণহীন তল হয় এবং কোণটা যদি নিচে দেওয়া থাকে তাহলে তল বরাবর যে ত্বরণ হবে সেটা হবে জি সাইন থিটা। এটা তুমি একেবারে মুখস্থ করে রাখতে পারো। শর্ত হচ্ছে তলটা ঘর্ষণহীন হবে এবং কোণের মানটা যদি নিচে দেওয়া থাকে তাহলেই কেবলমাত্র এই তল বরাবর যে ত্বরণ হবে সেটা হবে এ ইকুয়াল টু জি সাইন থিটা। এখন যদি কোণের মানটা নিচে না দিয়ে উপরে দিয়ে দেওয়া হয়, মনে করে এখানে দেওয়া আছে 60 ডিগ্রি, তাহলে তুমি কিভাবে বের করবে? যদি এই কোণটা এখানে দেওয়া হয় তাহলে কিন্তু এই কোণের পরিমাণ এটাও 60 ডিগ্রি হবে। এই ক্ষেত্রে এই তল বরাবর যে বাহুটা হবে সেটা হবে ভূমি। যদি আমরা ত্রিভুজ অঙ্কন করি আর যে ক্ষেত্রে ভূমির মান বের করতে হয়, ভূমি বাই অতিভুজ সমান সেটা কজ হয়। অতএব যদি উপরে কোণ থাকে তাহলে আমরা এই যে তল আছে হেলানো তল বরাবর ত্বরণ এর সমান হবে জি কস থিটা। এই দুইটা কথা মুখস্থ রাখবে যে যদি নিচে কোণ থাকে তাহলে তল বরাবর ত্বরণ হবে এ ইকুয়াল টু জি সাইন থিটা, আর যদি কোণের মানটা উপরে দেওয়া থাকে, দেখো এখানে দেওয়া আছে উপরে 60 ডিগ্রি, সেক্ষেত্রে আমার তল বরাবর ত্বরণ হবে এ ইকুয়াল টু জি কস থিটা। যদি তোমরা এ বের করতে পারো তাহলে অবশ্যই তোমরা দূরত্ব অথবা সময় যাই দেওয়া থাকুক না কেন হেলানো তল বরাবর অবশ্যই ব্যাক বের করতে পারবে। তো এই ক্ষেত্রে কন্ডিশনকে আবার বলি, তলটা ঘর্ষণহীন হবে, কোণের মান দেওয়া থাকবে হয় নিচে অথবা উপরে। নিচে কোণ থাকলে তল বরাবর ত্বরণ হবে এ ইকুয়াল টু জি সাইন থিটা। জি এর মান আমরা সবাই জানি 9.8 এবং থিটার মান এখানে দেওয়া আছে বসাই দেবা। আর যদি উপরে কোণ থাকে সেক্ষেত্রে ত্বরণটা হবে এ ইকুয়াল টু জি কস থিটা। এই কথাটা অবশ্যই তোমাকে শিখতে হবে এবং বিভিন্ন প্রয়োজনে বিভিন্ন জায়গায় এই কথাগুলো আমাদের কাজে লাগবে। এখন আমরা দেখব যদি এই হেলানো তলে ঘর্ষণ থাকে তাহলে কি হবে। যেমন এখানে আমরা একটা ঘর্ষণ বল দিয়ে রেখেছি 20 নিউটন। সেই ক্ষেত্রে তোমাকে আগে যে কাজটি করতে হবে লব্ধি বল বা নিট বল বের করতে হবে। যেহেতু বস্তুটি হেলানো তলের উপরে আছে এবং নিচে কোণ আছে, অতএব এই বস্তুর উপরে নিচের দিকে যে বল কাজ করবে সেটা হবে এম জি সাইন থিটা। একটু আগে শিখেছি তোমরা জানো বল মানে হচ্ছে এফ ইকুয়াল টু এম এ, যেহেতু নিচে কোণ আছে তাহলে এর জায়গায় হবে জি সাইন থিটা, অতএব নিচের দিকে যে বলের মান সেটা পাবে তুমি এম জি সাইন থিটা। এখন এই ঘর্ষণ বলটি যদি ধরো দেওয়া আছে 20 নিউটন, এটা সবসময় গতির বিপরীতে কাজ করে, এই কথাটা আমাকে মনে রাখতে হবে। ঘর্ষণ বল কাজ করে এই দিকে এবং আমাদের যে বস্তুর উপরে ক্রিয়াশীল অভিকর্ষজ বলের উপাংশ সেটা কাজ করে তল বরাবর নিচের দিকে। সেক্ষেত্রে আমাদের যে নিট বল হবে এফ সেটা হবে এম জি সাইন থিটা মাইনাস হবে 20, অর্থাৎ তোমাকে এম জি সাইন থিটা থেকে ঘর্ষণ বলটাকে বাদ দিতে হবে। বাদ দেওয়ার পরে আমরা কিন্তু এই যে লব্ধি বল এফ পেয়ে যাব। তারপরে আমরা জানি যে এফ সমান হচ্ছে এম এ এবং এইখান থেকে আমরা এ বের করব এফ বাই এম এই সমীকরণের সাহায্যে। অর্থাৎ যখনই ঘর্ষণ বল থাকবে তোমাকে সেই ক্ষেত্রে অবশ্যই নিট বল বা ক্রিয়াশীল বলটা আগে বের করতে হবে। আর ক্রিয়াশীল বল বের করার নিয়ম হচ্ছে বস্তুটা যেই দিকে গতিশীল, যেহেতু এটা তল ঘেঁষে নিচের দিকে নামতেছে বস্তুটি, অতএব নিচের দিকে যে বলটি আছে সেটা সবসময় বড় হবে। তো এখানে এম জি সাইন থিটা মাইনাস হবে ঘর্ষণ বল, যেহেতু তার বিপরীতে কাজ করে। বাদ দেওয়ার পরে আমরা এফ এর মান এখানে পেয়ে যাব, অর্থাৎ এম জি এবং থিটা বসানোর পরে তুমি কিন্তু নিট বলটি পাবে। এবং এই নিট বলকে কাজে লাগিয়ে তোমরা জানো যে এফ সমান হচ্ছে এম এ, এখান থেকে আমরা এ বের করব। তাহলে ঘর্ষণ থাকলে কিভাবে ত্বরণ বের করতে হয় এটা তোমরা শিখে নিবে, আর ঘর্ষণহীন অবস্থায় কিভাবে বের করতে হয় সেটাও খুব ভালো করে শিখে নিবে। তারপরে এর মান বের করে তুমি দূরত্ব দেওয়া থাকলে এই 2 নম্বর সমীকরণ অথবা সময় দেওয়া থাকলে এই যে এখানে সময় নির্ভর 2 নম্বর সমীকরণ আছে সেখান থেকে তুমি শেষ বেগ বের করতে পারবে। এই কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং তোমাকে একটু গুরুত্ব সহকারে এই তলের ক্ষেত্রে ত্বরণ বের করাটাকে শিখে নিতে হবে। এখন আসো আমরা কিছু গাণিতিক সমস্যা দেখি, তাহলে আমার কাছে হয়তো বা এই যে বিষয়গুলো আরও বেশি ক্লিয়ার হবে। এখন আমরা দেখো আরেকটি নতুন সমস্যা দেখব। এখানে একটি উদ্দীপক লেখা আছে যে 50 কেজি ভরের একটি ত্রাণের বস্তা 1 কিলোমিটার উঁচুতে অবস্থিত একটি স্থির হেলিকপ্টার হতে ফেলে দেওয়া হলো। অর্থাৎ তুমি এই যে 50 কেজি ভরের বস্তাটি উঁচু থেকে খাড়া নিচের দিকে ফেলে দিয়েছ এবং সেটার উচ্চতা দেওয়া আছে 1 কিলোমিটার, কিন্তু ক নাম্বার যে প্রশ্নটি আছে একটু ভালো করে লক্ষ্য করে দেখো যে 10 সেকেন্ড পর গতিশক্তি কত। এখানে সময় দেওয়া আছে, তোমাদেরকে আমি বলেছিলাম যদি সময় দেওয়া থাকে তাহলে সেই ক্ষেত্রে তোমাকে এই 10 সেকেন্ড পরে ব্যাগ বের করতে হবে এবং সেই ব্যাগ বের করার যে সমীকরণ সেটা তোমাদেরকে দেখিয়েছি যে সময় নির্ভর ব্যাগ বের করার সমীকরণ। তাহলে সমাধানটা কীভাবে হবে আসলে আমরা একটু দেখি। যে যদি সময় দেওয়া থাকে সেক্ষেত্রে আমরা জানি
যে শেষ বেগের সমীকরণ আছে বি ইকুয়াল টু ইউ প্লাস এটা হবে জিটি। কেন জি হবে? যেহেতু বস্তুটি অভিকর্ষ বলের প্রভাবে মুক্তভাবে খাড়াভাবে পড়তেছে, তো এই কারণে এখানে আমরা জি ব্যবহার করব। এবং আদি বেগটা হচ্ছে 0, জি এর মান তোমরা সবাই জানো 9.8 এবং টি এর মান দেওয়া আছে 10। এই ক্ষেত্রে শেষ বেগ হবে 98 মিটার পার সেকেন্ড। এখন 10 সেকেন্ড পরে গতিশক্তি কত? যেহেতু আমি বেগ পেয়ে গিয়েছি, গতিশক্তি কোনো ব্যাপার না। দেখো গতিশক্তি সমীকরণটি কি হয়। সুতরাং গতিশক্তি ইকে সমান হচ্ছে হাফ অফ এম বি স্কোয়ার। খুবই সহজ একটি কোশ্চেন। তুমি বরের মানটা এখানে বসায় দাও। এখানে বর দেওয়া আছে 50 কেজি এবং ব্যাগ আমরা ইতিমধ্যে বের করেছি 98 হোল স্কোয়ার। তাহলে এটার যে উত্তরটি আসে সেটি আমরা যদি একটু দেখি কত, একটু ক্যালকুলেটর দিয়ে আমি একটু করে দেখি। এটার উত্তর আছে দেখো 2.4 10 টু দি পাওয়ার 5, 2.4 10 টু দি পাওয়ার 5 জুল। তো আমরা করে ফেললাম খুব সহজে সমস্যার সমাধানটি। আশা করি ব্যাপারটা তোমরা ধরতে পেরেছো, কারণ এটা আমি পূর্বে আলোচনা করেছিলাম যে যদি সময় দেওয়া থাকে তাহলে তোমরা কিভাবে ব্যাগ বের করবে, এবং এটা কিন্তু খাড়া নিচের দিকে পতনশীল। এখন তারপরে যে কোশ্চেনটা আছে, ভূমি স্পর্শ করার পূর্ব মুহূর্তে গতিশক্তি কত? এখানে একটু লক্ষ্য করো যে এই বস্তুটি কোথা থেকে পড়েছে। 1 কিলোমিটার উঁচু থেকে যেহেতু ফেলে দেওয়া হয়েছে, তো ভূমি স্পর্শ করার পূর্ব মুহূর্তে সেই যে দূরত্ব অতিক্রম করেছে সেটা হচ্ছে 1 কিলোমিটার। এখন দূরত্ব দেওয়া থাকলে আমরা কিভাবে শেষ বেগ বের করব সেটাও তোমাদেরকে আমি শিখিয়েছি। একটু দেখি আমরা কিভাবে বের করব। যেহেতু এটা খাড়া নিচের দিকে পড়তেছে, খ নাম্বার কোশ্চেনের যে সমাধানটা হবে আমরা জানি বি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2GH। কেন এই সমীকরণ হবে? কারণ এখন আমি দূরত্ব অনুসারে ব্যাগটা বের করব। 1 কিলোমিটার পরে গতিশক্তি চাওয়া হয়েছে, অতএব 1 কিলোমিটার পরে ব্যাগ বের করার জন্য আমরা এই সমীকরণটি ইউজ করব। আদি বেগ তোমরা জানো 0, যেহেতু স্থির অবস্থান থেকে ফেলে দেওয়া হয়েছে। তারপরে আছে 2 × 9.8 ইন্টু 1 কিলোমিটার সমান হচ্ছে 1000 মিটার। এটা আমরা সবাই জানি, অবশ্যই মিটারে নিতে হবে। এখন দেখি আমরা এখানে ব্যাগটা কত বের হয়, বা বি ইকুয়াল টু হবে √2 × 9.8 ইন্টু 1000 সমান সমান 2 × 9.8 ইন্টু 1000, 140 মিটার পার সেকেন্ড। এখন যদি তোমাদেরকে বলি যে গতিশক্তি কত হবে, নিশ্চয়ই তোমরা গতিশক্তি বের করতে পারবে। আমরা ব্যাগ পেয়ে গেছি, এখন গতিশক্তিটা বের করব। উপরের সমীকরণটি, উপরের যে ক আছে এটা মুছে ফেলি। দেখো গতিশক্তির কমন সমীকরণ আমরা সবাই জানি। সুতরাং গতিশক্তি ইকে সমান হচ্ছে হাফ অফ এম বি স্কোয়ার। বরের মান দেওয়া আছে 50 কেজি, ব্যাগ পাইছি আমরা 140 হোল স্কোয়ার। এটা হচ্ছে 4.9 10 টু দি পাওয়ার 5 জুল। আমরা দ্বিতীয় উদ্দীপকটি একটু লক্ষ্য করি। দেখো এখানে লেখা আছে যে 50 কেজি বড় একটি বস্তু ঘর্ষণহীন ডিএ পথে গতিশীল। এই যে চিত্র দেওয়া আছে এখানে পাশে, তোমরা এখানে লাল কালারের যে বস্তুটি দেখতে পাচ্ছ এটা ডি বিন্দুতে আছে। এটা এই হেলানো তল বরাবর গতিশীল এবং এই পথটা ঘর্ষণহীন। আরেকটু তথ্য দেওয়া আছে এবি সমান বিসি সমান সিডি সমান 1 মিটার, অর্থাৎ এ থেকে বি এর দূরত্ব, বি থেকে সি এবং সি থেকে ডি প্রত্যেক অংশের দৈর্ঘ্য দেওয়া আছে বা দূরত্ব দেওয়া আছে 1 মিটার করে। এখন আমাদের যে প্রশ্নগুলো চাওয়া হয়েছে সেটা একটু দেখি যে 1 সেকেন্ড পরে গতিশক্তি কত, অর্থাৎ এখানে সময় উল্লেখ করা আছে। বি বিন্দুতে গতিশক্তি কত, বি বিন্দু, বি হচ্ছে একটি অবস্থান, ডি থেকে যদি বি এর দূরত্ব জানা থাকে তাহলে আমার বিশ্বাস তোমরা অঙ্কটি করতে পারবে। এবং দূরত্ব তোমরা জানো, যেহেতু প্রত্যেক অংশের দৈর্ঘ্য 1 মিটার, তাহলে ডি থেকে বি এর দূরত্ব হবে 2 মিটার। তাহলে দূরত্ব দেওয়া থাকলে কিভাবে ব্যাগ বের করে সেটা আমরা অলরেডি শিখিয়েছি। তারপরে দেখো 3 নম্বর কোশ্চেন, যদি গতি ও ঘর্ষণ বল দেওয়া আছে এখানে এফ কে সমান 2 নিউটন হয় তাহলে সি বিন্দুতে গতিশক্তি কত হবে। অর্থাৎ আমরা গতিশক্তি বের করে সব রকমের তথ্য এখানে দিয়েছি এবং আমরা সমাধান করে দেখব যে কীরকম হয় উত্তরগুলা।
আমার বিশ্বাস যে তোমরা পারবে। ক 1 সেকেন্ড পরে গতিশক্তি কত, যেহেতু এটা হেলানো তল তাহলে প্রথমে আমাকে যে কাজটা করতে হবে এবং ঘর্ষণহীন হেলানো তল, এই হেলানো তল বরাবর যে বস্তুর ত্বরণ আছে সেটা আমাকে প্রথমে বের করতে হবে। যেহেতু এখানে কোণের মানটা একটু লক্ষ্য করো যে নিচে দেওয়া আছে, আমি একটু কৌশল শিখিয়েছিলাম যে যদি কোণ নিচে থাকে, এই ভূমির সাথে কোণটা থাকে, তাহলে সেই ক্ষেত্রে হেলানো তল বরাবর যে ত্বরণ হবে সেটা হচ্ছে এ সমান জি সাইন থিটা। তো আমরা লিখব যে আমরা জানি, তোমরা আশা করি সবাই জানো যে এ সমান হবে জি সাইন থিটা। জি এর মান হচ্ছে 9.8 এবং সাইন থিটার মান হচ্ছে 60 ডিগ্রি। যদি আমরা এখানে মানটা বসাই, সাইন 60 ডিগ্রি 9.8 ইন্টু সাইন 60 ডিগ্রি, এটার যে উত্তর আছে সেটা হচ্ছে 8.49 ms ইনভার্স 2। দেখো আমরা কিন্তু ত্বরণ পেয়ে গেছি। এখন 1 সেকেন্ড পরে গতিশক্তি, অর্থাৎ আমাকে 1 সেকেন্ড পরে আগে ব্যাগ বের করতে হবে। ব্যাগ বের করে যে সমীকরণ আমরা জানি, আবার বি সমান আমরা জানি ইউ প্লাস এটি। যেহেতু এটা খারাপ পড়তেছে না, হেলানো তল হলে সবসময় এ ব্যবহার করবে এবং এর মানটি বের করে নিবে। এটা 0 প্লাস 8.49 ইন্টু 1 ইকুয়াল টু হচ্ছে 8.49 ms ইনভার্স 1। এটা হচ্ছে বেগ। সুতরাং গতিশক্তি কত হবে? গতিশক্তি নিশ্চয়ই তোমরা জানো গতিশক্তির সমীকরণ। গতিশক্তি ই কে সমান হবে হাফ অফ এম বি স্কোয়ার। এম এর মান কত? 50 এবং বি এর মান হচ্ছে 8.49 হোল স্কোয়ার ইকুয়াল টু, দেখি কত হয়। এটা উত্তরও পেয়ে গেছি 1.8 10⁻³ জুল। তাহলে আমরা খুব সহজে সমাধান করে ফেললাম। দেখো আমি যে কৌশলের কথাগুলো বলেছিলাম সেই কথাগুলো মাথায় রাখলেই কিন্তু তুমি খুব সহজে এই হেলানো তলে গতিশক্তি বের করতে পারবে। আচ্ছা, এখন আসো আমরা দ্বিতীয় যে প্রশ্নটি আছে, বি বিন্দুতে গতিশক্তি কত। এখানে যে বি বিন্দুটি দেখতে পাচ্ছি, ডি থেকে বি এর দূরত্ব দেওয়া আছে এবং এটা হেলানো তল, ঘর্ষণহীন হেলানো তল। তো ক্ষয়ের ক্ষেত্রে আমার ত্বরণের মানের কিন্তু কোনো পরিবর্তন হবে না। কেন? কারণ যেহেতু এটা হেলানো তল এবং এই তল বরাবর ত্বরণ কিন্তু আমরা আগে থেকে বের করে রেখেছি, এর সমান হচ্ছে 8.49। এখন বেগ বের করার জন্য আমাকে শুধুমাত্র দূরত্ব নির্ভর যে বেগের সমীকরণটি আছে সেটি ব্যবহার করব। যে আবার তোমরা জানো যে বি স্কোয়ার সমান হচ্ছে ইউ স্কোয়ার প্লাস 2as। ইউ হচ্ছে 0, 2 ইন্টু এ এর মান হচ্ছে 8.49 এবং এস এটার মান হচ্ছে 2। কিভাবে 2? দেখো ডি থেকে বি এর দূরত্ব কিন্তু 2, প্রত্যেক অংশের দৈর্ঘ্য 1 মিটার করে। এবং এখানে আমরা দেখি বি স্কোয়ার সমান কত পাই। এখানে আমরা বি স্কোয়ার সমান যেটা পেয়েছি সেটা হচ্ছে 33.96। আমার কিন্তু বি স্কোয়ার রেখে দিলেও হবে অথবা ব্যাগ বের করলেও পারো, কারণ তোমরা জানো যে গতিশক্তির সমীকরণ হচ্ছে ই কে সমান হচ্ছে হাফ অফ এম বি স্কোয়ার। আমি বি স্কোয়ারটি রেখে দিলাম যাতে আমি খুব সহজে বি স্কোয়ারের মানটা এখানে বসাইতে পারি। হাফ ইন্টু এম, এম এর মান হচ্ছে 50, বি স্কোয়ার সমান হচ্ছে 33.96। আমরা কিন্তু গতিশক্তির যে রেজাল্ট সেটাও পেয়ে গেছি, একটু লিখে দিই। জুল। দেখো এটা হচ্ছে আমার বি বিন্দুতে গতিশক্তি। এখন কিভাবে বের করেছি তোমরা দেখেছো, আমার বিশ্বাস যে তোমরা পারবে। যদি এই অংশ বুঝতে অসুবিধা হয় তাহলে ভিডিওর পূর্বের অংশটুকু আবার ভালো করে দেখবে। আচ্ছা, তৃতীয় যে কোশ্চেনটি আছে এটি একটু ব্যতিক্রম কোশ্চেন, কারণ এখানে পথের মধ্যে ঘর্ষণ বল দেওয়া আছে। আমরা তোমাদেরকে শিখিয়েছি যদি ঘর্ষণ বল থাকে তাহলে কিভাবে ত্বরণ বের করবে। তো প্রথমে আমরা ঘর্ষণ থাকা অবস্থায় ত্বরণ বের করা শিখব। এখানে আমরা দেখতে পাচ্ছি যে ঘর্ষণ বলের মান মাত্র 2 নিউটন এবং এই বস্তুটির ভর দেওয়া আছে। অতএব এই বস্তুটা এই তল বরাবর নিচের দিকে যে বল ক্রিয়া করতেছে সেটা কিন্তু আমরা সবাই আশা করি জানি, কারণ তোমরা জানো বল মানে হচ্ছে F = ma, আর এর জায়গায় যেহেতু হেলানো তলে আছে এর জায়গায় কিন্তু হবে জি সাইন থিটা। অর্থাৎ এই বস্তুটির উপর নিচের দিকে যে বল ক্রিয়াশীল সেটা হবে mg sin থিটা। এবং ঘর্ষণ বল সবসময় গতির বিপরীতে কাজ করে, যে কারণে ঘর্ষণ বলের দিকটা হবে এদিকে, F এর মানটা 2 নিউটন।
আর আমরা জানি যে নিট বল বের করার উপায় হচ্ছে বস্তু যেই দিকে গতিশীল সেই বলটা বড় থাকে সবসময়। এই কারণে আমরা প্রথমে ঘ নাম্বার বের করার সময় নিট বল বের করব, বা লব্ধি বলও বলতে পারো, বা কার্যকরী বল বলতে পারি। এই নিট বল সমান এফ সমান হবে এম জি সাইন থিটা মাইনাস হবে এফ কে। এটা কোত্থেকে পাইছে আবার তোমাদেরকে বলি। তোমরা জানো যে অভিজ্ঞ সহজ বলের সমীকরণ হচ্ছে এফ ইকুয়াল টু এম জি। এম জি কখন হবে? যখন বস্তুটা খারাপভাবে পতিত হবে, ওয়াই অক্ষ বরাবর পতিত হবে। কিন্তু যখনই হেলানো পথের উপরে চলবে বস্তুটি, তখন সেই ক্ষেত্রে কিন্তু জি এর মান পুরো অংশটা কাজ করবে না, জি এর কিছু অংশ কাজ করে, এবং সেই অংশটি বের করার উপায়টা আমরা সবাই জানি, যে ইতিমধ্যে শিখে গেছি যে হেলানো তলে ত্বরণ বের করে এ ইকুয়াল টু হচ্ছে জি সাইন থিটা। তো এখান থেকে আমরা যদি এফকে বাদ দিই তাহলে নিট বল পেয়ে যাব। এখন কত হয় আমরা একটু দেখে নিই। 50 আমার যে নিট বল বেরিয়ে হয়েছে সেটা হচ্ছে 422.35 নিউটন। এখন ত্বরণ বের করবো কীভাবে তাহলে? যেহেতু এই বস্তুর বল আমরা জানি, বলও জেনে গেছি যে এই বস্তুর উপরে ক্রিয়াশীল বল জানি, আবার আমরা জানি যে এফ সমান হচ্ছে এম এ। তাহলে এর সমান কি হবে? এর সমান হবে এফ বাই এম। এফ এর মান কত? এখানে আমরা দেখতে পাচ্ছি এফ এর মান হচ্ছে 422.35 ভাগ হচ্ছে 50 ভাগ 50। এখানেও আমরা ত্বরণ পেয়ে গেছি, ঘর্ষণ আছে। এখন যে ত্বরণটা পেয়ে গেছি সেটা হচ্ছে 8.45 ms ইনভার্স 2। পূর্বে আমরা যখন ঘর্ষণহীন ছিল সেই ক্ষেত্রে ত্বরণের মান কিন্তু তার থেকে একটু বেশি ছিল। যেহেতু এখানে ঘর্ষণ বলের মান খুবই নগণ্য, তাই ত্বরণের উপরে একটু প্রভাব পড়েছে, সেটা হচ্ছে সামথিং একটু কমে গেছে দেখুন। আচ্ছা, এখন সি বিন্দুতে গতিশক্তি চাওয়া হয়েছে। তাহলে সি বিন্দুতে ব্যাগ কত যদি তোমাদেরকে বলি, তোমরা জানো যে ডি থেকে সি এর দূরত্ব জানি। এখন আমি ব্যাগ বের করব কোন সমীকরণের সাহায্যে? এখন কিন্তু ব্যাগ বের করার জন্য আমার যে দূরত্ব নির্ভর ব্যাগের সমীকরণ আছে সেই সমীকরণটি ব্যবহার করতে হবে। সেটা কি? বি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে ইউ স্কোয়ার। তোমরা এই সমীকরণটি সবাই জানো, 2as। এই সমীকরণ থেকে আমরা ব্যাগ বের করব, অর্থাৎ বি স্কোয়ারটা বের করব 0 প্লাস 2 ইন্টু এর মান হচ্ছে 8.45 ইন্টু এস হচ্ছে 1। তো এখানে যদি আমরা একটু সমাধান করি তাহলে দেখি কত হয়। এখানে আমরা বি স্কোয়ার সমান পেয়ে গেছি 16.89 ms ইনভার্স। আসলে এটা স্কোয়ার হবে 1 এর হোল স্কোয়ার। যেহেতু ব্যাগের উপরে স্কোয়ার আছে, যদি একক লিখতে হয় এইভাবে লিখতে হবে। যেহেতু তুমি বি স্কোয়ার পেয়ে গেছো, এখন গতিশক্তি অবশ্যই তোমরা পারবে। দেখি আমরা গতিশক্তি সমীকরণটি কি। সুতরাং গতিশক্তি হবে ই কে সমান হচ্ছে হাফ অফ এম বি স্কোয়ার। এম এর মান হচ্ছে 50 আর বি স্কোয়ার সেটা আমরা পেয়ে গেছি কত? 16.89। আমার গতিশক্তি হয়ে গেছে কত দেখি? 422.35 জুল। এখন আমরা আমাদের সর্বশেষ টপিক কাজ শক্তির উপপাদ্য নিয়ে আলোচনা করব। তোমরা সবাই জানো যে কাজ করতে গেলে শক্তির প্রয়োজন পড়ে। আমরা যদি 100 জুল কাজ সম্পাদন করি তাহলে অবশ্যই আমাকে 100 জুল শক্তি সরবরাহ করতে হবে, অর্থাৎ শক্তিটাই কিন্তু কাজে রূপান্তরিত হয়। তাহলে কাজ শক্তির উপপাদ্যটা আসলে অনেকটা আমরা বলতে পারি যে এটি শক্তির রূপান্তর সম্পর্কিত একটি উপপাদ্য, যেটাকে আমরা শক্তির সংরক্ষণশীলতা নীতিরই একটি বিশেষ রূপ বলতে পারি। এই উপপাদ্যের মূল বিষয়বস্তুটি হচ্ছে যে কোনো বস্তুর উপরে প্রযুক্ত বল দ্বারা তুমি যে পরিমাণ কাজ করবে, বস্তুটির গতিশক্তির পরিবর্তনও ঠিক ততটুকুই হবে। অর্থাৎ একটা বস্তুর গতিশক্তির পরিবর্তন যত হবে, প্রযুক্ত বল দ্বারা কাজের মানও ঠিক ততটুকু হবে। এটাকে আমরা যদি বইয়ের ভাষায় সুন্দর করে বলি তাহলে আমরা এইভাবে বলবো যে কোনো বস্তুর উপরে প্রযুক্ত বল দ্বারা কৃত কাজের মান হবে বস্তুটির গতিশক্তির পরিবর্তনের সমান। এখন আসো আমরা এটা একটু উদাহরণ দিয়ে এই বোর্ড থেকে আমরা একটু বুঝে নেওয়ার চেষ্টা করি। তোমরা দেখতে পাচ্ছ যে এইখানে একটি গাড়ি আঁকা আছে। এই গাড়িটার এ বিন্দুতে যে বেগ সেটা হচ্ছে 20 মিটার পার সেকেন্ড। তাহলে আমরা যদি বলি এ বিন্দুতে এটার গতিশক্তি কত,
তুমি যদি এই যে সমীকরণটি আছে গতিশক্তির হাফ অফ এম বি স্কোয়ার, এখানে যদি মান বসাও তাহলে এ বিন্দুতে এটার যে গতিশক্তি আসে আমি হিসাব করে দেখেছি সেটা হচ্ছে 5000 জুল। গাড়িটা চলার পথে যদি ড্রাইভার ব্রেক করে এবং ধরে নিলাম ব্রেকজনিত বল হচ্ছে 50 নিউটন এবং এটি 10 মিটার দূরে বি একটি বিন্দুতে গিয়ে পৌঁছায়। এখন তুমি দেখো যে ব্রেকজনিত বল হচ্ছে 50 এবং দূরত্ব এস এর মান দেওয়া আছে কত, যদি বলি সেটা হচ্ছে 10 মিটার। তাহলে এই বল দ্বারা সে কিছু কাজ সম্পাদন করবে, যে কাজের মানটা আমরা বলতে পারি ডব্লিউ ইকুয়াল টু এফ ইন্টু এস। এফ এর মান হচ্ছে এখানে 50, এস এর মান হচ্ছে 10। এখানে আমরা দেখলাম যে এখানে কাজের পরিমাণ হচ্ছে 500 জুল। যেহেতু 500 জুল কাজ সম্পাদিত হয়েছে তাহলে এই গাড়িটারও কিন্তু 500 জুল গতিশক্তির পরিবর্তন হবে। বক্তব্যটা এরকম ছিল যে প্রযুক্ত বল দ্বারা কৃত কাজ বস্তুটির গতিশক্তির পরিবর্তনের সমান। তাহলে যেহেতু কাজের মান 500 জুল তাহলে এর গতিশক্তির পরিবর্তন হবে 500 জুল। যেহেতু আমরা এ বিন্দুতে গতিশক্তি পেয়েছিলাম 5000 জুল, তাহলে বি বিন্দুতে আমরা যে গতিশক্তি পাবো সেটা হবে 4500 জুল। এটি কিন্তু আসলে কাজ শক্তির উপপাদ্যের মূল বিষয়। আশা করি তোমরা এই ব্যাপারটা বুঝতে পেরেছো। এখন এই কাজ শক্তির উপপাদ্য থেকে আমাদের যে সমীকরণগুলো আসে সেগুলো আমরা একটু দেখে নিই। যে এটা হচ্ছে ডব্লিউ কাজ, এই কাজটা হচ্ছে যে গতিশক্তির পরিবর্তনের সমান। আমরা অলরেডি প্রমাণ একটু দেখেছি যে এই যে হাফ অফ এম বি টু স্কোয়ার এটা হচ্ছে এই গাড়িটার শেষ গতিশক্তি, আর হাফ অফ এম বি ওয়ান স্কোয়ার সেটা হচ্ছে আদি গতিশক্তি। আমি যদি এই শেষ গতিশক্তি থেকে আদি গতিশক্তি বিয়োগ করি, অর্থাৎ তুমি যদি দেখো এই যে 4500 আর এখানে আছে কত, এখানে শুরুতে যে আছে সেটা গতিশক্তি হচ্ছে 5000 জুল, এখানে যে বিয়োগফল সেটা হচ্ছে 500 জুল, আর কাজের পরিমাণে কিন্তু তোমার 500 জুল হবে। এটি কিন্তু মূল বক্তব্য। এখন দ্বিতীয় যে সমীকরণ লেখা আছে আর এটা মূলত আমরা যেটা লিখে রেখেছি সেটা হচ্ছে ডব্লিউ ইকুয়াল হচ্ছে এফ এস। এটা আমরা সবাই জানি যে কাজ ইকুয়াল হচ্ছে বল ইন্টু সরণ। মূলত আমি এটাকে একটু ভেঙে লিখেছি, আর এই পাশটা সম্পূর্ণ ঠিক আছে। আর দেখো 3 নম্বর একটা সমীকরণ আছে যেটা হচ্ছে কি এফ এস ইকুয়াল টু হাফ অফ এম বি স্কোয়ার। যে কখন আমরা কোন সমীকরণটি ব্যবহার করব, অধিকাংশ ক্ষেত্রে আমাদের কাছে যে মানটি চাই সেটা হচ্ছে বলে যে বাধাদানকারী বল কত বা ব্রেকজনিত বল কত। এই প্রশ্নটি তুমি অনেক জায়গায় পাবে। কোনো কোনো ক্ষেত্রে এই কাজ শক্তি উপপাদ্য ব্যবহার করে তুমি সরণ এস বের করতে পারবে, এবং তুমি চাইলে কিন্তু গতিশক্তির পরিবর্তনটাও এই কাজ শক্তি উপপাদ্যের সাহায্যে আমরা বের করতে পারবো। এই 3 নম্বর সমীকরণটি আমরা কখন ব্যবহার করব, যে ক্ষেত্রে আমরা দেখব যে যেহেতু গতিশক্তির পরিবর্তন মানে হচ্ছে বেগের পরিবর্তন, এমন কিছু প্রেক্ষাপট থাকবে যেখানে আমরা দেখব যে গাড়িটির শেষ বেগ 0 অথবা আদি বেগ 0 ছিল। যদি এরকম থাকে তাহলে আমরা দুইটা গতিশক্তির মধ্যে যে ক্ষেত্রে বেগটা 0 হবে সেখানে কিন্তু আমি গতিশক্তিরও 0 পাবো। তাহলে যখন একটা গতিশক্তির মান থাকবে আর একটা 0 হবে, একটা থেকে যদি আরেকটা বিয়োগ করো যেটা 0 সেটা বিয়োগ করলে কিন্তু তুমি জাস্ট এই গতিশক্তিটাই পাবে, অর্থাৎ একটা গতিশক্তি পাবে। যখনই আমরা দেখব যে শেষ বেগ 0 অথবা আদি বেগ 0, এই সকল ক্ষেত্রে আমরা লিখব এফ ইজ ইকুয়াল টু হাফ অফ এম বি স্কোয়ার। তো আমরা আমাদের এইখানে যে উদ্দীপকটি আছে এখানে ধরো যে মানগুলো দেওয়া আছে, আমি যদি যে কোনো একটা মান মুছে দিই, যেমন ধরো আমি এফ এর মানটা মুছে দিলাম। যদি আমাকে বলা হয় যে একটা গাড়ি 100 কেজি বড় একটা গাড়ি 20 মিটার বেগে চলছে, বি বিন্দুতে এসে গাড়িটি থেমে গেল। প্রশ্ন হচ্ছে ব্রেকজনিত বল কত। একটু লক্ষ্য করো, আমরা এখানে উদ্দীপকটা দিয়ে রেখেছি যে গাড়িটার বড় হচ্ছে 100 কেজি, তার বেগটা আদি বেগটা ছিল 20 মিটার পার সেকেন্ড। একজন ড্রাইভার গাড়ি ব্রেক করায় 10 মিটার দূরে বি বিন্দুতে গিয়ে গাড়িটি থেমে গেছে। প্রশ্ন হচ্ছে ব্রেকজনিত বল কত, এই ব্রেকজনিত বল বের করতে হবে। এখন আমি কীভাবে বুঝবো যে এখানে কাজ শক্তির উপপাদ্যটি ব্যবহার করতে হবে। কাজ শক্তির উপপাদ্য ব্যবহার করতে হলে অবশ্যই তোমাকে যে জিনিসটি লক্ষ্য রাখতে হবে যে বেগের পরিবর্তন হয়েছে কিনা, কারণ যখনই বেগের পরিবর্তন হবে তখন আমরা দেখব যে গতিশক্তিরও পরিবর্তন হয়েছে। এখন এখানে কিন্তু বেগের পরিবর্তন হয়েছে, যেহেতু 20 মিটার থেকে 0 হয়ে গেছে, তাহলে এখানে দুইটা বেগ আছে, একটা আদি বেগ একটা শেষ বেগ। তারপরে সরণ দেওয়া আছে এবং বলের মান চাওয়া হয়েছে। তো বলের সাথে সরণ মানে হচ্ছে কাজ, তুমি এখানে কাজ পাচ্ছ, এই কাজটা কিন্তু হচ্ছে গতিশক্তির পরিবর্তনের সমান। যেহেতু এখানে একটা বেগ 0, অতএব আমরা কিন্তু এই যে 3 নম্বর সমীকরণটি আছে এফ এস ইকুয়াল টু হাফ অফ এম বি স্কোয়ার, এখানে যদি আমরা মানটি বসিয়ে দিই, তুমি যদি দেখো এখানে এস এর মান দেওয়া আছে, আমরা এফ বের করবো। এফ ইকুয়াল টু হবে হাফ অফ এম বি স্কোয়ার বাই এস। আমি চাইলে এখানে মানগুলো বসিয়ে উত্তর বের করে ফেলতে পারি এখনই। এম এর মান হচ্ছে 100 এবং বি এর মান হচ্ছে 20 হোল স্কোয়ার, এস এর মান হচ্ছে 10।
এইখানে আমরা যদি করি উপরে সম্ভবত আমরা 5000 জুল পাই, হ্যাঁ 5000 জুল, নিচে 10 এগুলো হচ্ছে 500 নিউটন। অর্থাৎ এই যে ব্রেকজনিত বল, এই ব্রেকজনিত বলের পরিমাণ হবে 500 নিউটন। দেখো আমরা খুব সহজে এই কাজ শক্তির উপপাদ্য ব্যবহার করে ব্রেকজনিত বলটি বের করতে পেরেছি। আবার কোনো কোনো ক্ষেত্রে মনে করো এখানে আমার ব্রেকজনিত বল দেওয়া আছে যে 500 নিউটন ব্রেকজনিত বল, সরণের মান কত। খুব সহজেই বুঝতে পারতেছো যে আসলে একই সমীকরণ হবে। এই ক্ষেত্রে খালি আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এসটাকে রেখে এফটাকে ওই পাশে নিয়ে যাব এবং এফ এর মানটা যখনই আমরা এখানে বসাই দেব যে 500 নিউটন, তুমি কিন্তু এটার উত্তর পেয়ে যাবে সরণের মান 10 মিটার। অধিকাংশ ক্ষেত্রে আমরা দেখব যে কাজ শক্তির উপপাদ্য ব্যবহার করে বল অথবা সরণ বের করা লাগবে আমাদের। তো আমার মনে হয় ব্যাপারগুলো খুবই সহজ হবে। তোমাদেরকে শুধু একটু চিন্তা করে বুঝতে হবে যে কোন ক্ষেত্রে কাজ শক্তির উপপাদ্যটি ব্যবহার হবে। চলো আমরা আরেকটি ম্যাথ সমাধান করে দেখি। এখানে আমরা আরেকটি চিত্র দেখতে পাচ্ছি যে এই চিত্রে দেখা যাচ্ছে যে একটি গাড়ি যার বড় হচ্ছে 500 কেজি এবং এটার আদিবেগ হচ্ছে 16 মিটার পার সেকেন্ড। এখন এই গাড়িটা হেলানো তল দিয়ে নামছে, যার দৈর্ঘ্য দেওয়া আছে 40 মিটার, এ বিন্দুতে যার বেগ 16 মিটার। তো গাড়িটা নামার সময় আমরা গাড়িটাকে ব্রেক করেছি। এখন প্রশ্ন হচ্ছে এই ব্রেকজনিত বলের মান কত হবে। এই সমস্যাটির সমাধান আমরা কিভাবে করব। যেহেতু আমি ব্রেক করেছি তাহলে গাড়িটা কিন্তু আস্তে আস্তে বি বিন্দুতে এসে থেমে যাবে। তো এখানে প্রশ্নটা আমরা এইভাবে করলাম যে এ বিন্দুতে ব্যাগ ছিল 16 এবং বি বিন্দুতে গাড়িটা এসে থেমে গেছে, সরণ হয়েছে 40 মিটার। তো উদ্দীপক দেখে আমরা বুঝতে পারতেছি যে এখানে ব্যাগের একটা পরিবর্তন আছে। যেহেতু ব্যাগের পরিবর্তন আছে তাহলে এখানে অবশ্যই গতিশক্তির পরিবর্তন আছে। এখন প্রশ্ন হলো এখানে আমরা কাজ শক্তির উপপাদ্য ব্যবহার করব কিভাবে। তুমি যে ব্রেকজনিত বল ব্যবহার করেছো, ব্রেকজনিত বল এটা কিন্তু সবসময় গাড়ির গতির বিপরীতে কাজ করবে। এখন গাড়িটি যেহেতু হেলানো তলের উপরে আছে তাহলে কিন্তু এই গাড়িটা তল বরাবর নিচের দিকে অভিকর্ষ বলের একটা উপাংশ থাকবে গাড়িটির, এবং সেই উপাংশ তোমরা আশা করি পারবে। ইতিমধ্যে তোমরা জেনে গেছো যে নিচে কোণ থাকলে এই গাড়ির বর যেহেতু 500 কেজি, তাইলে তল বরাবর নিচের দিকে যে ওজন হবে সেটা হবে mg sin থিটা। আর ব্রেকজনিত বল হচ্ছে উপরের দিকে। দেখো এই যে mg sin থিটা সেটা কিন্তু হচ্ছে নিচের দিকে, mg sin থিটা হচ্ছে নিচের দিকে আর ব্রেকজনিত বল উপরের দিকে। তাহলে এই ব্রেকজনিত বলের কিছু অংশ কিন্তু এই mg sin থিটাকে প্রতিহত করার জন্য ব্যয় হয়ে যাবে। ব্যয় হওয়ার পরে বাকি যে বলটুকু থাকবে সেই বল এবং সরণের যে গুণফল সেটি কিন্তু হবে গতিশক্তির পরিবর্তনের সমান। আবার একটু বলি, তুমি যে ব্রেকজনিত বলটা করবে সেই ব্রেকজনিত বলটা কিছু অংশ কিন্তু এই গাড়িটার যে ওজন আছে, ওজনের যে উপাংশ আছে mg sin থিটা, সেটাকে প্রতিহত করার জন্য ব্যয় হয়ে যাবে। ব্যয় হওয়ার পর যে বাকি বল থাকবে সেই বলের সাথে যদি আমরা সরণকে গুণ করি তাহলে আমরা যে কাজটা পাবো সেই কাজটাই কিন্তু হবে গতিশক্তির পরিবর্তনের সমান। তো এখানে এই কথাটুকু একটু মনে রাখতে হবে। গাড়িটা যদি হেলানো পথে থাকতো তাহলে সেই ক্ষেত্রে কিন্তু তুমি বল ইন্টু সরণ সমান সমান গতিশক্তির পরিবর্তন সরাসরি লিখতে পারতে। তো এখানে পার্থক্য এইটুকু। আমরা যদি এটার সমাধান করি যে ব্রেকজনিত বল কত, প্রশ্নটা হচ্ছে আমাদের ব্রেকজনিত বল কত, এটার উত্তর হবে কিভাবে। উত্তরটা হবে এফ মাইনাস mg sin থিটা। এটা কেন করেছি একটু ভাবো, যে এফ এবং mg পরস্পরের বিপরীত দিকে, যে কারণে এফ থেকে mg sin থিটাটা বাদ যাবে। বাদ যাওয়ার পরে আমার কিছু বল অবশিষ্ট থাকবে। এইটা কিন্তু একটা টোটালটা কিন্তু বল, লব্ধি বল। এটাকে যদি আমরা এস দ্বারা গুণ করি তাহলে সেটা হবে কাজ ইকুয়াল টু হবে হাফ অফ এম বি স্কোয়ার। এই সমস্যাটা কিন্তু তুমি অনেক জায়গায় পাবে, অতএব এটা একটু মনোযোগ দিয়ে শিখে নিতে হবে। এখন আমার যে কাজটি করতে হবে, প্রশ্ন হচ্ছে ব্রেকজনিত বল কত। তো আমি যদি ব্রেকজনিত বলটা বের করি এখানে, তো এফ সমান আমার হবে হাফ অফ এম বি স্কোয়ার বাগ এস। এসটা যখন এই পাশে যাবে এটা কিন্তু নিচে চলে যাবে। তারপর এখানে দেখো আছে মাইনাস mg sin থিটা, এটা ওই পাশে গেলে কিন্তু যোগ হয়ে যাবে mg sin থিটা। এখন এখান থেকে যদি আমরা সমাধান করি তাহলে কিন্তু আমরা এই বল পেয়ে যাব হাফ ইন্টু এম এর মান হচ্ছে 500 কেজি আর ব্যাগ হচ্ছে 16 স্কোয়ার, এস হচ্ছে 40 প্লাস 500 ইন্টু 9.8 ইন্টু সাইন 30 ডিগ্রি। আমরা একটু সমাধান করে দেখিনি যে কত হয়।
এখানে আমরা যে মানটি পেয়েছি সেটা হচ্ছে 4050 নিউটন, অর্থাৎ গাড়িটার ব্রেকজনিত বলের মান হচ্ছে 4050 নিউটন। অর্থাৎ আমরা দেখো যে কাজ শক্তির উপপাদ্য ব্যবহার করে চমৎকারভাবে সমস্যাটি সমাধান করে ফেলেছি। তো আশা করি তোমরা পারবে। কাজ শক্তির ব্যবহার ইতিমধ্যে আমরা অনেকগুলো দেখিয়েছি। আমার বিশ্বাস যে তোমরা এই কাজ শক্তির উপপাদ্য ব্যবহার করে অনেক সমস্যার সমাধান করতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের ভিডিও লেকচারটি আজকের মতো আমরা এখানে শেষ করব। শেষ করার আগে বলবো যে তোমরা অত্যন্ত জটিল একটি সময় পার করতেছো এবং সেই সাথে তোমাদের লাইফের এটি কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। এখন এই সময়কে তুমি যেভাবে কাজে লাগাবে তোমার ভবিষ্যৎটা কিন্তু সেইভাবেই তৈরি হবে। অবশ্যই গুরুত্ব সহকারে আমরা যে ভিডিওগুলো দিই সেগুলো দেখবে, বাসায় তোমাদের পাঠ্যপুস্তক আছে সেগুলো পড়বে এবং অনলাইন ক্লাসে নিয়মিত অংশগ্রহণ করবে। সবচেয়ে বড় কথা হলো নিজের আগ্রহ, সেই আগ্রহটা ধরে রাখবে। সেই প্রত্যাশায় আজকের মতো এখানে শেষ করছি। আবার তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো ভিডিওতে।